আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার জীবন পাঠের লেকচার 3 এ তোমাদের সবাইকে স্বাগতম। তো ভাই আজকে তোমাদেরকে লেকচার 3 এ শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং দ্বিপদ নামকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো এ শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাসে 7টা ধাপে ভাগ করা হয়েছে। ধাপগুলো হচ্ছে অর্থাৎ প্রথম আমরা দেখব হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাসের 7টি ধাপ রয়েছে। ধাপগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। ধাপগুলো হচ্ছে রাজ্য পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। অর্থাৎ এই সাতটি শ্রেণীবিন্যাসেরকে এই 7টি ধাপে ভাগ করা হয়েছে। এই 7টি ধাপগুলোকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। এছাড়া এখানে উপসেটের একটা ধারণা রয়েছে, সেটা হচ্ছে এখানে অর্থাৎ যত নিচের কম হবে, কমগুলো হবে উপরের গুলো উপসেট। যেমন পর্ব হবে রাজ্যের উপসেট, শ্রেণী হবে পর্বের উপসেট, তেমনি ভাবে বর্গ শ্রেণী, গোত্র বর্গের, গণ গোত্রের, প্রজাতি গণের। এগুলো হচ্ছে প্রজাতি গণের উপসেট। অর্থাৎ পর্ব হবে হচ্ছে রাজ্যের উপসেট, শ্রেণী হবে হচ্ছে পর্বের উপসেট, বর্গ হবে শ্রেণীর উপসেট। অর্থাৎ একইভাবে প্রজাতি হবে হচ্ছে গণের উপসেট। এভাবে চলতে থাকবে। এটাকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। একইভাবে আমাদের ইংলিশ নাম দিয়েও দেওয়া থাকে, তাই জন্য আমরা এখানে ইংলিশ নামগুলো লিখে দিই। যেমন রাজ্যের ইংলিশ নাম হচ্ছে কিংডম। কিংডম অর্থ হচ্ছে রাজ্য। কিংডম পর্ব হচ্ছে কিংডম পাইলাম। একইভাবে পর্বকে আবার বিভাগও বলা হয়। বিভাগ বা ডিভিশন। অর্থাৎ পর্বকে বিভাগও বলা হয়, বিভাগ বা ডিভিশন বলা হয়। এছাড়া শ্রেণী আমরা জানি সবাই, শ্রেণী মানে হচ্ছে ক্লাস। বর্গকে বলা হচ্ছে অর্ডার। একেবারে গোত্রকে বলা হচ্ছে রাজ্য হচ্ছে কিংডম, বর্গ হচ্ছে পাইলাম, শ্রেণী হচ্ছে ক্লাস, বর্গ হচ্ছে অর্ডার। একইভাবে গোত্র হচ্ছে ফ্যামিলি, গণ হচ্ছে জেনাস এবং প্রজাতি হচ্ছে স্পিসিস। যেমন গোত্র হচ্ছে ফ্যামিলি, গোত্রের ইংলিশ নাম হচ্ছে ফ্যামিলি। তো এটা কোন গোত্রের বা কোন ফ্যামিলি। জেনাস হচ্ছে গণ, একইভাবে প্রজাতি হচ্ছে স্পিসিস। অর্থাৎ গণ হচ্ছে জেনাস পড়বে, প্রজাতি হচ্ছে স্পিসিস। এখানে স্পিসিসে কি হবে, অর্থাৎ শ্রেণীবিন্যাসের ধাপগুলো রাজ্য, যেমন রাজ্য হচ্ছে কিংডম, পর্ব হচ্ছে পাইলাম বা বিভাগ, একটি বিভাগ বলা হয় বা ডিভিশন, শ্রেণী হচ্ছে ক্লাস, বর্গ হচ্ছে অর্ডার, গোত্র হচ্ছে ফ্যামিলি, গণ জিনাস, প্রজাতি স্পিসিস। তোমাদেরকে ইংলিশ নামগুলো জানার জন্য বলতেছি, কারণ অনেক সময় আমাদের দেওয়া থাকবে হচ্ছে অর্ডার এ উপসেট কোনটি। তখন তো তোমাদের যদি এগুলো না জানো তাহলে তো জানা থাকবে না। তাহলে তোমরা যদি ইংলিশ নামগুলো জেনে রাখো, তাহলে তোমাদের একটা সুবিধা হচ্ছে, যখন এমসিকিউ একটু হার্ড করতে চাইবে তখন তোমরা সহজে ওটার আনসারটা দিতে পারবে। তো আমাদের শ্রেণীবিন্যাসের ধাপগুলো শেষ। এখন আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এখন আমরা দেখবো হচ্ছে দ্বিপদ নামকরণ। আসলে দ্বিপদ নামকরণ কেন করা হয়? আসলে দ্বিপদের নামকরণ করার একটি মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রতিটি জীবকে সঠিকভাবে ও আলাদাভাবে জানা। অর্থাৎ প্রতিটি জীবকে সঠিকভাবে ও আলাদাভাবে জানার জন্য এই দ্বিপদ নামকরণ পদ্ধতি বের করেছে। এই দ্বিপদ নামকরণ পদ্ধতিতে আমাদেরকে অবশ্যই দুটি বিষয় নিয়ে একটু জোর দিতে হবে। সেটা হচ্ছে প্রতিটি দ্বিপদ নামকরণ পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি বৈজ্ঞানিক নামে
এই দ্বিপদ নামকরণকে আবার বৈজ্ঞানিক নাম বলা হয়। এই প্রতিটি দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকে, একটা হচ্ছে গণের নাম, একটা হচ্ছে প্রজাতির নাম। অর্থাৎ প্রতিটি বৈজ্ঞানিক নামে প্রতিটি বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে, এটা হচ্ছে গণের নাম, এটা হচ্ছে প্রজাতির নাম। অর্থাৎ আমাদের যদি বৈজ্ঞানিক নামকরণ করতে হয় তাহলে আমরা একটি প্রতিটি জীবকে দুইটি অংশ ভাগ করবো, একটা হচ্ছে গণের নাম, প্রতিটি জীবের নামকে দুইটি অংশ ভাগ করা হচ্ছে গণের নাম, এটা হচ্ছে প্রজাতির নাম। যেমন ধর আমি একটি গোল আলুর একটি বৈজ্ঞানিক নাম কি গোল আলু, গোল আলুর বৈজ্ঞানিক নাম কি বলো? গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম, আমি তো বলেছি সোলোনাম, এটা হচ্ছে ধরো ভাই আমি বলে গেছি দেখছো, এটা হচ্ছে সোলানাম, সোলানাম টিউবারসাম, ঠিক আছে সোলানাম টিউবারসাম। অর্থাৎ গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারসাম। এখন দেখো এখানে দুটি অংশ, একটা হচ্ছে সোলানাম আর একটা হচ্ছে টিউবারসাম। এখানে সোলানামটা হচ্ছে গণের নাম এবং টিউবারসামটা হচ্ছে প্রজাতির নাম। অর্থাৎ গোল আলু এর গণের নাম হচ্ছে সোলানাম এবং প্রজাতির নাম হচ্ছে টিউবারসাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হচ্ছে প্রতিটি বৈজ্ঞানিক নামকে কেন দুটি অংশ ভাগ করা হয়। এখন বৈজ্ঞানিক নাম যেহেতু করা হয়, বৈজ্ঞানিক নাম কে আবিষ্কার করেছেন? আসলে এই দ্বিপদ নামকরণ পদ্ধতিটা কে আবিষ্কার করেছেন? দ্বিপদ নামকরণ পদ্ধতিতে আবিষ্কার করা হচ্ছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্যারালাস লিনিয়াস। অর্থাৎ এই ক্যারালাস লিনিয়াসই প্রথম 1753 সালে বৈজ্ঞানিক নাম অর্থাৎ দ্বিপদ নামকরণ পদ্ধতি ধারণা দেন। তিনি একটি 1753 সালে তিনি একটি স্পেসিয়াস প্ল্যান্টারাম নামে একটি বইয়ের মাধ্যমে তিনি এই দ্বিপদ নামকরণে স্পেসিয়াস আমি খালি স্পেসিয়াস ভুল কেন করতেছি, স্পেসিয়াস প্ল্যান্টারাম নামের একটি বই রচনা করেন, যেখানের মধ্যে তিনি এই দ্বিপদ নামকরণের পদ্ধতির ধারণা প্রকাশ করেন। এখন এই দ্বিপদ নামকরণ পদ্ধতির ক্ষেত্রে দুটি, অর্থাৎ জীবের ক্ষেত্রে একটি এবং উদ্ভিদের ক্ষেত্রে একটি এবং প্রাণীর ক্ষেত্রে একটি সিকোয়েন্স মেনটেন করে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে যে প্রক্রিয়া মেনটেন করে, উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ICBN এবং প্রাণীর ক্ষেত্রে ICZN। এখন ICBN মানে কি? ICBN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এবং ICZN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। অর্থাৎ এই দ্বিপদ নামকরণ পদ্ধতি যখন প্রয়োগ করা হয়, তখন উদ্ভিদের ক্ষেত্রে আমাদের কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মানতে হবে। সেক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে এই নিয়ম নীতিগুলোর নাম রয়েছে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে নামটা হচ্ছে ICBN, অর্থাৎ ICBN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল
বোটানিক্যাল নোমেনক্লেচার, এবং প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তো এখন আমরা দ্বিপদ নামকরণ বলি, এবং দ্বিপদ নামকরণ এর একটা ইংলিশ নাম তো থাকবে অবশ্যই। এখন এই দ্বিপদ নামকরণের ইংলিশ নামটা কি? এই দ্বিপদ নামকরণের ইংলিশ নামটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। অর্থাৎ এই দ্বিপদ নামকরণের ইংলিশ নামটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দ্বিপদ নামকরণ কেন করা হয়। এছাড়া তোমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস জেনে নাও, সেটা হচ্ছে কোড। এই কোডটা হচ্ছে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে পুস্তক আকারে লিখিত দলিল। এই কোডটা শব্দ তোমরা যদি না বুঝা, আমি আবার বলতেছি। এই দ্বিপদ নামকরণ কেন করা হয়? আসলে দ্বিপদ নামকরণ এটি সুনির্দিষ্ট একটি, অর্থাৎ দ্বিপদ নামকরণ করার একটি মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি জীবকে সঠিকভাবে ও আলাদাভাবে জানা। অর্থাৎ এই পুরা বৈচিত্র্যময় জীব জগতের মধ্যে যতগুলো জীব রয়েছে প্রত্যেকটি জীবকে আমাদের আলাদা ও সঠিকভাবে জানার জন্য দ্বিপদ নামকরণ করতে হবে। এবং এখন দ্বিপদ নামকরণ করতে হলে আমাদের দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে প্রতিটি জীবের বৈজ্ঞানিক নামে দুইটি অংশ থাকে। প্রথমটা হচ্ছে তার গণের নাম, এবং দ্বিতীয়টা হচ্ছে তার প্রজাতির নাম। এখন গণের, যেমন গোলালু হচ্ছে সোলানাম টিউবারাসাম, গোলালুর গণের নাম হচ্ছে সোলানাম, এবং গোলালুর প্রজাতির নাম হচ্ছে টিউবারাসাম। একইভাবে আরো জানা দরকার হচ্ছে এই আমরা যে দ্বিপদ নামকরণ করি, এই দ্বিপদ নামকরণ ক্ষেত্রে আমাদের কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মানতে হবে। সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট নিয়ম নীতি, সেটাকে বলা হয় আইসিভিএন, এবং প্রাণীর ক্ষেত্রে হচ্ছে আইসিজেডএন। আইসিভিএন এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এবং আইসিজেডএন এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এখন আমরা দেখি এখানে কোড একটা হচ্ছে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে পুস্তক আকারে লিখিত দলিল। এছাড়াও এই দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রথম কে আবিষ্কার করে? এই দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করা হচ্ছে কেরালা সিলিয়ান নামে একজন বিজ্ঞানী, যে তিনি 1753 সালে স্পেশিয়াস প্ল্যাটারাম বইটি রচনা করেন, যার মধ্যে তিনি এই দ্বিপদ নামকরণ পদ্ধতির বিষয়টি আলোচনা করেন। এখন আমরা দেখবো হচ্ছে দ্বিপদ নামকরণের কিছু পদ্ধতি দেখবো, অর্থাৎ যা প্রয়োগ করে আমরা কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণ করতে পারবো। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো হচ্ছে প্রতিটি জীবের কিভাবে প্রতিটি জীবকে বৈজ্ঞানিক নামে নামকরণ করা হয়। তো আমরা এখন দেখবো হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি করতে আমাদেরকে প্রথমে রাখতে হবে, প্রতিটি জীবের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ল্যাটিন ভাষায় করতে হবে। অর্থাৎ অবশ্যই আমাদেরকে ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, ল্যাটিন ভাষায় করতে হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে প্রতিটি বৈজ্ঞানিক নামের দুটি অংশ রাখতে হবে। অর্থাৎ প্রতিটি বৈজ্ঞানিক নামে আমাদেরকে অবশ্যই দুটি অংশ রাখতে হবে। প্রতিটি বৈজ্ঞানিক নামের দুইটি অংশ অবশ্যই রাখতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে গণের নাম, একটা হচ্ছে প্রজাতি। অর্থাৎ আমাদেরকে গণ এবং প্রজাতি অবশ্যই এই দুটি রাখতে হবে। দুটি না রাখলে বৈজ্ঞানিক নামকরণ করা যাবে না। 3 নম্বর যে ধাপ, সেটা হচ্ছে আমরা যখন বৈজ্ঞানিক নামকরণ করব, তখন আমরা অবশ্যই ল্যাটিন ভাষায় করব। এই ল্যাটিন ভাষায় বৈজ্ঞানিক নামকরণ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে গণের নামের যে, অর্থাৎ আমরা যখন গণের নাম লিখবো, তখন গণের নামের শুরুর অক্ষরটা হবে বড় হাতের, এবং পরের অক্ষরগুলো হবে ছোট হাতের, এবং প্রজাতির প্রত্যেকটা অক্ষর হবে হচ্ছে ছোট হাতের। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, সেটা হচ্ছে কিসে দিব, যেমন লেভিও রোহিতা এবার আবার লাভিও রোহিতা বলিও না, লেভিও রোহিতা হবে। লেভিও রোহিতা এটা হচ্ছে রুই মাছ। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেভিও রোহিতা। লাভিও না, লেভিও।
লাভিওলিস নামা। লেবিও রুহিতা হচ্ছে এই রুই মাছের বৈজ্ঞানিক নাম। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, আমি এই বৈজ্ঞানিক নাম যখন করছি তখন এই প্রথম অর্থাৎ গণের নামের প্রথম অক্ষরটা কিন্তু আমি বড় হাতে রাখছি এবং প্রত্যেকটা অক্ষর গণের নামের আর বাকি সবগুলো অক্ষর কিন্তু ছোট হাতে রাখছি। এছাড়া তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, এই প্রজাতি দেখো প্রত্যেকটা অক্ষর তো রুহিতা লিখছি, প্রত্যেকটা অক্ষর কিন্তু আমি ছোট হাতে লিখছি। দেখো আমি কিন্তু এখানে এল, লেবিওর এল কিন্তু বড় হাতে রাখছি এবং রোহিতা কিন্তু ছোট হাতে রাখছি। আমি কিন্তু রোহিতার ক্ষেত্রে কিন্তু এটা ছোট হাতে রাখছি। তো এভাবে তোমরা মনে রাখবে, তোমরা কিন্তু এখানে যদি আরটা কিন্তু বড় হাতে দাও তাহলে তোমাদেরকে নাম্বার কেটে দেওয়া হবে। আর এটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লাবিও রোহিতা। লাবিও না, লেবিও রোহিতা। তারপর 4 নাম্বারটা হচ্ছে, আমরা যখন বৈজ্ঞানিক নামকরণ করব আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রতিটি বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে আমাদেরকে অনন্য হতে হবে। প্রত্যেকটি বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে, একটার সাথে একটা কিন্তু রিলেটেড থাকবে। অর্থাৎ ধরো তুমি লেবিও রোহিতা লিখছো, এখন লেবিও রোহিতা দ্বারা যাতে অন্য কিছু না বোঝায়, অর্থাৎ লেবিও রোহিতা দ্বারা যাতে রুই মাছই বোঝায়। অর্থাৎ অবশ্যই সকল নাম অনন্য হতে হবে। আমরা 4 নাম্বার স্টেপ এবং 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপটি হচ্ছে, আমরা যে বৈজ্ঞানিক নাম দ্বিপদ নামকরণ করব, এই দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমাদেরকে 5 নাম্বার স্টেপটি হচ্ছে বৈজ্ঞানিক নামকরণে ল্যাটিন শব্দ ইউজ করতে হবে, সরি ল্যাটিন ইটালিক অক্ষর ব্যবহার করতে হবে। তোমাদের বুঝিয়ে সুবিধাতে আমি এটা কিন্তু ইটালিক অক্ষরে লিখে নাই। দেখো আমরা যদি এভাবে লিখি তাহলে এটা কাটা দিবে, অর্থাৎ লেবিও রোহিতাকে যদি এভাবে লিখি তাহলে কাটা দিবা। তাহলে আমাদেরকে লিখতে হবে হচ্ছে লেবিও রোহিতাকে এভাবে। লেবিও রোহিতা দেখছো, ইটালিক অক্ষর মানে কি? তো তোমরা সাধারণ ভালোভাবে বুঝো ইটালিক অক্ষর মানে কি। এই ইটালিক অক্ষর মানে কি জানো? আমাদের যে বাংলা ভাষায় বলা হয় হাতে টানা লেখা বলে দেয়, ওই টানা লেখাকে বলা হচ্ছে ইটালিক অক্ষর। এই অর্থাৎ আমাদেরকে অবশ্যই সবকিছু টানাতে, অর্থাৎ ইটালিক অক্ষরে লিখতে হবে, ভাঙা করে লিখতে হবে, দেখছো? অর্থাৎ এটা ভুল হবে, এটা হচ্ছে ঠিক। এখন আমাদের 5টি দ্বিপদ নামকরণ পদ্ধতি, 5টি পদ্ধতি শেষ। এখন আমাদের 6 নাম্বার পদ্ধতিটা দেখো। 6 নাম্বার পদ্ধতিটা হচ্ছে, ধরো তুমি একজন বিজ্ঞানী, আমি একজন বিজ্ঞানী, আমরা দুজনে বিজ্ঞানী। এখন ধরো তুমি কোন একটা কিছুর বৈজ্ঞানিক নামকরণ করছো। ধরো তুমি কোন একটা ব্যাঙের বৈজ্ঞানিক নামকরণ করছো। এখন আমি কিছুদিন পর আমি জানি না যে তুমি ব্যাংকটির নামকরণ করছো। এখন আমি কি করলাম, ওই ব্যাংকটির আমিও নামকরণ করছি। এখন নামকরণ কিন্তু করছো তুমি, আমিও করছি, তুমিও করছো। তাহলে কারটা গৃহীত হবে? অবশ্যই তোমারটা, কারণ তুমি আগে করছো, কাজটা তুমি আগে করছো, বিদায় তোমারটা আগে গৃহীত হবে, আমারটা হবে না। অর্থাৎ যে বিজ্ঞানী কোন জীবের 2টি বৈজ্ঞানিক নাম থাকলে প্রথমটি আগে গৃহীত হবে। অর্থাৎ যে বিজ্ঞানী আগে নামকরণ করছে ওই বিজ্ঞানীর নামটা গৃহীত হবে। এখন লাস্ট ধাপটা 7 নাম্বারটা সরি 7 নাম্বার ধাপটি হচ্ছে বৈজ্ঞানিক নামকরণে, যখন আমরা বৈজ্ঞানিক নামকরণ করব তখন
সরি আমি এরকম লিখতে পারবো, যখন আমরা কোনো বৈজ্ঞানিক করণ করব তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, যে যে বৈজ্ঞানিক নামকরণ করছে তার নামের প্রথম অক্ষর প্লাস ডট দিয়ে, তো প্লাস না ডট দিবে, ডট দিয়ে যে সালে বৈজ্ঞানিক নামটা নামকরণ করছে, অর্থাৎ যে সালে ওই জীবের বৈজ্ঞানিক নামকরণ করছে ওই সালটা দিবে। ধরো বিজ্ঞানী ক্যারালাস লিনিয়াস, এই বিজ্ঞানী ক্যারালাস লিনিয়াস 1753 সালে ধানের বৈজ্ঞানিক নামকরণ করেন। সরি এটা লাস্ট ধাপ নয়, এটার পরে কিন্তু আরেকটা ধাপ আছে, যেটা আসলে যেটা মাঝখানে বসবে, আমি কিন্তু তোমাদেরকে বলতে ভুলে গেছি, ওটা মাঝখানে বসবে 1753 সালে ধানের বৈজ্ঞানিক নামকরণ করেন। তাহলে আমরা যেহেতু জানি ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা সেটিভা, আমরা কিন্তু জানি অরাইজা সেটিভা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। এখন অরাইজা সেটিভা ধানের বৈজ্ঞানিক নাম, ভাই আমি এত আজকে ভুল কেন করতেছি, মানে খালি বানান লিখতে যেয়ে ভুল করে ফেলতেছি, তোমরা আবার কিছু মনে করিও না, আমি একটু ইংলিশে বানান লেখাতে কাঁচা। তো দেখো বৈজ্ঞানিক নামকরণ করেছেন হচ্ছে অরাইজা সেটিভা। এখন ক্যারালাস লিনিয়াস যেহেতু অরাইজা সেটিভা লিখছে, তাহলে ক্যারালাস লিনিয়াসের নামের প্রথম অক্ষর হচ্ছে এল, তাহলে আমরা দিব হচ্ছে ডট দিয়ে এল, এবং কত সালে করেন সেটা হচ্ছে 1953, অর্থাৎ সরি 1953 না, কেন হবে 1753, কারণ 1753 সালে তিনি ধানের বৈজ্ঞানিক নামকরণ করেন। তো আমাদের কিন্তু শেষ না, আমাদের আরো একটা ধাপ রয়েছে, যেটি হবে মাঝখানে, আমি কিন্তু তোমাদের বলতে ভুলে গেছি, সেই ধাপটি হচ্ছে, এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে এই ধাপটি যদি না বসে, আসলে সব ধাপ না বসলে হচ্ছে কোনো বৈজ্ঞানিক নাম পূর্ণতা পায় না, কিন্তু এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে লাল কালি দিয়ে দেখাই, সেটা হচ্ছে বৈজ্ঞানিক নামকরণে গণ 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 ও প্রজাতির নামের নিচে দাগ দিতে হবে, আলাদা দিতে হবে। অর্থাৎ দেখো আমরা কিন্তু এখানে লেবিওরহিতা লিখছি, এটাও ভুল, কারণ দেখো আমরা কিন্তু এই বৈজ্ঞানিক নামকরণের নিচে কিন্তু আন্ডারলাইন বা দাগ দিই নাই, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে হবে দাগ। অর্থাৎ আমরা যখন বৈজ্ঞানিক নামকে যখন হাতে মুদ্রণ করব, তখন অবশ্যই আমাদের গণ ও প্রজাতির নামের নিচে আলাদা করে দাগ দিতে হবে, না হয়তো আমাদের বৈজ্ঞানিক নামটি ভুল হবে। যেমন আমাদের একবার আমাদের প্রি-টেস্ট পরীক্ষার সময় একটি প্রশ্ন আসছে হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম কি। এখন সবাই অরাইজা সেটিভা লিখছে, এখন সবাই অরাইজা সেটিভা লিখলেও অনেক জনে আছে যারা কিন্তু গণ এবং প্রজাতির নিচে, সরি এটা আমাদের প্রি টেস্ট না, আমার একটা রিলেটিভ লাগে, যে তার কোচিং এর মধ্যে একটা পরীক্ষা দিয়েছে, সেখানে একটা কোয়েশ্চেনের মধ্যে ক নাম্বার আছে হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম লিখতে, সে লিখছে ধানের বৈজ্ঞানিক নাম, কিন্তু তাকে কেটে দিছে, কারণ সে নামটি কই লিখছে কিন্তু নামের নিচে আন্ডারলাইন করতে ভুলে গেছে। অর্থাৎ আমরা যদি বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন না করি, তাহলে আমাদের মার্ক কেটে ফেলবে। তো এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তোমরা যদি না বোঝা আমি আবার একটু ভালো করে আবার রিভাইজ করতেছি। সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতিতে আমাদের কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি ফলো করতে হবে। এখানে আমি 7টি নিয়ম নীতি, 7টি না 8টি নিয়ম দিয়েছি। সেটা হচ্ছে ল্যাটিন ভাষায়। অর্থাৎ আমরা যখন বৈজ্ঞানিক নামকরণ করব তখন আমাদেরকে অবশ্যই ল্যাটিন ভাষায় কিন্তু নামকরণ করতে হবে। কোনো ইংলিশ ভাষায় না, কোনো আরবি ভাষায় না, কোনো উর্দু ভাষায় না, কোনো বাংলা ভাষায় না, কোনো স্প্যানিশ ভাষায় না। আমাদেরকে অবশ্যই ল্যাটিন ভাষায় কিন্তু আমাদেরকে দ্বিপদ নামকরণ পদ্ধতি দ্বিপদ নামকরণ করতে হবে বা বৈজ্ঞানিক নামকরণ করতে হবে। এছাড়া দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে প্রতিটি বৈজ্ঞানিক নামে 2টি অংশ থাকতে হবে। মাস্ট বি 2টি অংশ থাকতে হবে। একটা হচ্ছে গণের নাম, একটা হচ্ছে প্রজাতির নাম। যেমন লেভিও রোহিতা এই দুইটি। যেখানে এখানে লেভিও হচ্ছে গণের নাম এবং রোহিতা হচ্ছে প্রজাতির নাম। 3 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে আমরা যখন কোনো বৈজ্ঞানিক নামকরণের কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণ করব তাহলে আমাদেরকে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে গণের নামের প্রথম অক্ষর ভালো করে মনে রাখবে। গণের নামের প্রথম অক্ষর বড় হাতের, বাকি অক্ষর ছোট হাতের, পরের ক্ষেত্রে প্রজাতির সকল অক্ষর ছোট হাতে। তোমরা চাইলে একটা গানও বানায় ফেলতে পারো। সেটা হচ্ছে বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে হচ্ছে গণের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকি অক্ষর ছোট হাতের হবে, প্রজাতির ক্ষেত্রে বাকি অক্ষর সকলগুলো ছোট হাতের হবে। অর্থাৎ এটা আমাদেরকে মাস্ট বি মনে রাখতে হবে যে গণের নামের শুরুর অক্ষর বড় হাতের হবে, বাকি অক্ষর হবে ছোট হাতের। পরের ক্ষেত্রে প্রজাতির নামের সকল অক্ষর হবে ছোট হাতে। এখানে 3 নাম্বার আমাদের ধাপটি শেষ। কারণ 6 নাম্বার ধাপটি হবে আসলে এটা আমি কিন্তু বলে এটা লিখে এটা কিন্তু লাস্টে দিয়েছি। আসলে এটা হবে 6 নাম্বার ধাপ। সেটা হচ্ছে যখন আমরা কোনো কোনো জীবের গণ ও প্রজাতি কোনো জীবের বৈজ্ঞানিক নামকরণ করতে যাব তখন আমাদের অবশ্যই গণ এবং প্রজাতির নামের নিচে আলাদা দাগ দিতে হবে, অর্থাৎ আন্ডারলাইন করতে হবে। না তো তোমরা যদি আন্ডারলাইন না করো তাহলে তোমাদের পরীক্ষার খাতার নিচে আন্ডারলাইন করে দিবে স্যার। তাহলে আমাদেরকে অবশ্যই গণ ও প্রজাতির নামের নিচে আলাদা করে 2টা দাগ দিতে হবে। এছাড়া 5 নাম্বার যে ধাপটি সেটা হচ্ছে সকল নাম অনন্য হতে হবে। সকল নাম অনন্য হতে হবে। অর্থাৎ আমরা যে কোনো জীবের বৈজ্ঞানিক নাম করি না কারণ যাতে ওই বৈজ্ঞানিক নাম দিয়ে অন্য কিছু না বোঝায়। তাহলে আমাদেরকে অবশ্যই এটি ভালো করে খেয়াল রাখতে হবে। যেমন আমরা সাধারণত যে পানি বলি নোয়াখালীতে সেটাকে বলা হয় হানি। আবার আমরা অনেকে জানি ইংরেজি আমেরিকায় যদি তুমি যাই বলো আমাকে হানি দাও, সে কিন্তু তোমাকে কি দিবে? মধু দিবে, কোনো পানি টানি দিবে না। আবার নোয়াখালীতে যদি ইংলিশে জিজ্ঞাসা করো প্লিজ গিভ মি এ গ্লাস অফ হানি, সে কি দিবে? সরি, তুমি যদি ইয়াতে যাই বলো নোয়াখালীতে যাই বলো আমাকে এক বাটি হানি দাও বা ওটাকে কি বলে 1 কোটা হানি দাও, 1 কোটা হানি দাও। তুমি ইংলিশে বলছো 1 কোটা হানি দাও, সে কিন্তু তোমাকে হানির বদল কি দিবে জানো? পানির গ্লাস ধরাই দিবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে প্রতিটি বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে সকল জীবের বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে। এছাড়া পরের ধাপটি হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ করতে অবশ্যই ইটালিক অক্ষর ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা টানা হাতে যেটা বলি ইটালিক অক্ষর, যেমন আমি এখানে এখানে শুধু লিখছি, এটা ভুল হবে। আমাদেরকে অবশ্যই টানা হাতে লিখতে হবে। এছাড়া পরের ধাপটি হচ্ছে কোনো জীবের 2টি বৈজ্ঞানিক নাম থাকলে, অর্থাৎ ধরো তুমি একটি বৈজ্ঞানিক নাম করছো, আমি একটি বৈজ্ঞানিক নাম করছি, তাহলে কাটা গৃহীত হবে যে আগে করছে তার নাম আগে গৃহীত হবে। সরি, তার নাম না, তার যে নামকরণ করছে সেই নামকরণটি আগে গৃহীত হবে। এছাড়া পরের ধাপটি হচ্ছে ক্যারালাস লিনিয়াস কিন্তু 1753 সালে আমরা জানি ধানের একটি বৈজ্ঞানিক নামকরণ করেন। এখন আমরা যখন কোনো বৈজ্ঞানিক নামকরণ করব, এটা না দিলেও কোনো সমস্যা নাই, তাহলে দিলে একটু সুন্দর দেখায়। সেটা হচ্ছে কোনো জীবের যখন আমরা বৈজ্ঞানিক নামকরণ করব তাহলে ওই বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে যখন আমরা বৈজ্ঞানিক নামটি লিখবো, বৈজ্ঞানিক নামের পিছনে আমরা চাইলে ওই যে বিজ্ঞানী ওই বৈজ্ঞানিক নামকরণটি করছে ওই বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর, তারপর ক্ষমা দিয়ে যে সালে বৈজ্ঞানিক নামকরণটি করছে ওই সালটা বসায় দিতে হবে। তাহলে এটা সাধারণত এটা একটু আনকমন টাইপসের। অর্থাৎ এটা তোমাকে যদি বলে ধানের বৈজ্ঞানিক নাম লিখতে, তাহলে তুমি শুধু এটা লিখলে হবে, এটা না লিখলে তেমন আহামরি কিছু হবে না।
কিছু মানে কিছুই হবে না। চোখ বন্ধ করে বলতে পারবো যে যদি শুধু অরাইজের ধানের ধরো তোমার ক প্রশ্ন আসতে হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম লেখো, তুমি লিখতে হচ্ছে অরাইজে সেটিভা, কিন্তু পরেরটা কিছু লেখে না, চোখ বন্ধ করে বলতে পারবো হচ্ছে তোমাকে নাম্বার দিবে। অর্থাৎ পরের লাইনটা না লিখলেও কি লিখলেও কি, লিখলে সুন্দর দেখায় সেটা হচ্ছে। তো আশা করি তোমরা এই দ্বিপদ নামকরণ পদ্ধতি বুঝতে পেরেছো। এই দ্বিপদ নামকরণ পদ্ধতি দিয়ে আমাদের কিন্তু এই জীবন পাঠের অধ্যায়টি শেষ হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমি কিন্তু তোমাদের এসএসসি লাইফের কিন্তু ভিডিও ছাড়বো, এসএসসি লাইফের বলছি, এসএসসি রিলেটেড যেগুলো ভিডিও রয়েছে, যেমন জীববিজ্ঞানের এবং কেমিস্ট্রির, এই দুই সাবজেক্টের বেশি ভিডিও ছাড়বো। তো এখন আমরা জীবন পাঠ শেষ করছি, আমাদের ফার্স্ট চ্যাপ্টার কিন্তু ডান। এখন আমরা পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার ধরবো, সেটা একটু কমেন্টে জানিয়ে দিও কোন চ্যাপ্টারটা ধরলে ভালো হবে। তোমাদের কমেন্ট শুনে আমি কিন্তু চ্যাপ্টারটা ধরবো, তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিবে দয়া করে কোন চ্যাপ্টারটা ধরবো। তো আজকে এই পর্যন্ত, তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।